প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দৈনন্দিন বিজ্ঞানের 12 নম্বর লেকচারে দেখি কি আছে, যে একটু আলোচনা করব। আলো, এটা একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে প্রায় প্রশ্ন হয়। আচ্ছা, আলো কি? এই যে আলো এক প্রকার কি শক্তি, যেটার কারণে আমরা কি যখন চোখে প্রবেশ করে তখন আমরা কোন একটা বস্তুকে দেখতে পাই। তো এখানে তোমাকে কি মনে রাখতে হবে, তো আমি লাইটারটা নিয়ে নিচ্ছি। এখানে তোমাদেরকে এই যে আলোর গতি, এই তিনটাই মাঝে মধ্যে আসে, যে কোনো একটা দিয়ে দেয় বিভিন্ন এককে আর কি। সেন্টিমিটার পার সেকেন্ডে হয় এত। কোন এককে আলোর গতি কত, এটা একদম এটিএম একটা নাম মুখস্থ করতে হবে। আলোকবর্ষ। আলোকবর্ষ কি? যে আলো শূন্য স্থানে 1 বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলা হয়। এক আলোকবর্ষ ইকুয়াল টু কত? এই যে দুইটা, একটা হচ্ছে কিলোমিটার, একটা হচ্ছে মাইল। দুইটা এককে দুইটা দেওয়া আছে, এটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর এখানে আরেকটা মান আছে যে 1 পারসেক ইকুয়াল টু 3.2 আলোকবর্ষ। তো এই জিনিসগুলা মনে রাখতে হবে। মানে পারসেক এটা হলো কি অনেক বেশি, আলোকবর্ষ হচ্ছে বড় একক। এই যে আলোর প্রকৃতি নির্ণয় করার জন্য কয়েকটা চার্টার তত্ত্ব আছে। এই তত্ত্বগুলো মনে রাখতে হয়। মাঝে মধ্যে দেয় যে কণা তত্ত্ব কে দিল, তরঙ্গ তত্ত্ব কে দিল, তাই চুম্বক তত্ত্ব কে দিল, কোয়ান্টাম তত্ত্ব। এগুলো কোনটা, কোন বিজ্ঞানী এই কোন তত্ত্বটা দিয়েছে, এটা মুখস্থ রাখতে হবে। সেক্ষেত্রে কিছু টেকনিক অ্যাপ্লাই করা যায়, যেমন ক না, লাস্টে না, ন আছে, নিউটন। তরঙ্গ, গ, গ আছে, হাই গেন, গেনে গ আছে, তাই চুম্বক তত্ত্ব। আচ্ছা, এখানে তাড়িৎ চুম্বক তত্ত্ব, এখানে কি মিলানো যায়? তাড়িৎ চুম্বক, তাড়িৎ চুম্বক তত্ত্ব, ম্যাক্স চুম্বক, তাড়িৎ চুম্বক, চুম্বকে ম আছে, মতে ম্যাক্সওয়েল, তার মানে কণা নিউটন, তরঙ্গ গ হাইগেন, চুম্বক ম্যাক্সওয়েল, লাস্ট হলো কোয়ান্টাম, কোয়ান্টাম ম আছে ম্যাক্স প্লাঙ্ক। আচ্ছা, তাড়িৎ যেহেতু মিলে না, তাড়িৎ দিয়ে নাই, এখন আমরা কোয়ান্টাম দিয়ে বলি, কোয়ান্টাম ম্যাক্স প্লাঙ্ক। আর বাকি যেটা আছে তাড়িৎ তাড়িৎ, এই তাড়িৎ যেটা ম্যাক্স ওয়েল। এটা মনে, আরেকটা মনে রাখতে হবে, এই কোয়ান্টাম মতে ম্যাক্স প্লাঙ্ক। আর তারিখটা মনে রাখতে পারি আমরা, ওই যে ধরো অস্ট্রেলিয়ার একটা প্লেয়ার আছে না, যে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল কি, এই যে এবার বিশ্বকাপে ইন্ডিয়ারা হারাইছে কিভাবে, দেখছো তো? হ্যাঁ। তারপরে আরেকটা ম্যাচ কোন দলের সাথে জানো? এই যে সম্ভবত আফগানিস্তানের সাথে হারা ম্যাচ, যে ল্যাংরা ব্যথা পাইছে, ল্যাংরা পানিও কিভাবে, এই যে 100 কত জনে করলো স্টোনিসকে সাথে নিয়ে। হ্যাঁ, তার মানে ও ব্যাট করে কি তড়িৎ গতিতে, শুধু 6 মারে, তাই না? এই যে তড়িৎ, এই তড়িৎ, তাহলে কি ম্যাক্সওয়েল, ওই অস্ট্রেলিয়ার কি অলরাউন্ডার। এভাবে কি তুমি চাইলে মনে রাখতে পারো। আলো যে কোয়ান্টাম তত্ত্ব, এই কোয়ান্টাম তত্ত্ব মানে কি? এই তো কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলোগুলা কিভাবে যায়, এটা হলো কি গুচ্ছ বা প্যাকেট আকারে বের হয়। এই নর্মালি কথাগুলো মনে রাখলে হবে। নিম্নমানের শক্তি সম্পন্ন কণিকা গুলাই কি বলা হয়, কোয়ান্টাম বা ফোটন বলা হয়। ফোটনের শক্তি মানে কি প্লাঙ্কের ধ্রুবক কিন্তু আলোর কম্পাঙ্ক। প্লাঙ্কের ধ্রুবকের মান কত, এটা একটা মুখস্থ করবা, 6.65 ইন্টু 10 ইনভার্স 27 আর। এই মানগুলো মনে রাখতে হবে। কোন ধাতুর উপর যখন আলো পড়ে, আলো পড়লে কি হবে, তাৎক্ষণিক ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয়। এই ক্রিয়াটাকে বলে কি, কারণ কোন একটা ধাতুর উপর আমি আলো ফেলছি, তাহলে ওখানে যে বিক্রিয়াটা সংঘটিত হয়, বিক্রিয়া সংঘটিত হওয়া মানে কি বুঝে, ওখান থেকে ইলেকট্রন নির্গত হওয়া। কারণ বিক্রিয়া মানে, সংঘটিত হওয়া মানে কি, ওটা থেকে ইলেকট্রন নির্গত হওয়া। তা আলো পড়লে ইলেকট্রন নির্গত হয়। আর এই এই যে ক্রিয়াটা, এটাকে বলা হয় কি ফটোতড়িৎ ক্রিয়া। এই ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা দিচ্ছেন কে? আইনস্টাইন। কত সালে? এই যে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে 1905 সালে। এই জন্য উনি নোবেল পুরস্কার পাইছেন 1921 সালে। এই জিনিসগুলো একটু মনে রাখবেন। এই যে আলোর দ্বৈত প্রকৃতি, কণা ও তরঙ্গ। এই যে আলো কয়টা, ব্যতিচার, সমাবর্তন, বিচ্ছুরণ, এই ঘটনা, এগুলো আলোর তরঙ্গ ধর্ম প্রকাশ করে। আবার এই যে কিছু আছে কি আলোর কণা ধর্ম প্রকাশ করে, কোনগুলো, যেমন কি এই যে তড়িৎ ক্রিয়া, কৃষ্ণ বস্তুর বিকিরণের মাধ্যমে আমরা কি আলোর কণা ধর্ম পাই। মানে আলোর তরঙ্গ ধর্ম আছে, কণা ধর্ম আছে। এখন বলছে ব্যতিচার, ব্যতিচার, ব্যতিচার হলো ধরো দূরে তরঙ্গ যদি এরকম হয়, কই ড্র,
এরকম যদি হয়, ধরো এটা একটা তরঙ্গ, আরেকটা তরঙ্গ। এই যে দুইটা তরঙ্গ একের উপর যদি আপতিত হয় বা উপরিপাতনের ফলে দেখো এই জায়গায় দুইটা কি মিলিত হয়েছে। আবার এই যে এখানে কি হয়েছে, এখানে তাদের মধ্যে একটা তোমার এই উপরিপাতনের ফলে এখানে এই যে পর্যায়ক্রমিক হ্রাস, এই দুইজন হ্রাস হয়েছে, দুইজন এক জায়গায় মিলিত হয়েছে। আবার কি করলো, পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি, এখানে দেখো দুইটার বিস্তার কি, দুইটা বিপরীত দিকে না বিস্তার, ভিন্ন দিকে। আবার এই দুইটা তরঙ্গ এই জায়গায় একত্রিত হয়েছে, মানে হ্রাস ঘটলো। আবার কি করলো, এখানে দুইটা দুই দিকে তাদের বিস্তার দুই দিকে ঘটলো। তার মানে এই যে তরঙ্গ, দুইটা তরঙ্গ, এই একটা তরঙ্গ একটা তরঙ্গ, দুইটা তরঙ্গ যখন আঁকলাম, যে তারা এই যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি, যে কোথাও মিলিত হয়েছে হ্রাস হয়েছে, আবার কোথাও কি বৃদ্ধি হয়েছে, এই যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে, এই ঘটনাটাকে বলা হয় কি আলোর ব্যতিচার ধর্ম বলা হয়। আর সমবর্তন হলো কোনটা, আমরা তো ধরো এই যে আলোর ইয়া জানি, কি বলো এটাকে, ওই যে আট তরঙ্গ, আমরা কি বল আট তরঙ্গ সম্পর্কে আমরা জানি না। এই তোমার সমবর্তন হচ্ছে তোমার আট তরঙ্গের একটা কি ধরো বৈশিষ্ট্য আর কি। তাহলে আট তরঙ্গ কি, আমরা দেখো এই যে পানিতে যখন আমরা ঢিল ছুড়ি তাহলে কি হয়, তরঙ্গগুলো, ঢিল ছুড়লে কি হবে, পানির তরঙ্গ পাহাড়ের দিকে কি ঢেউ আকারে কি অগ্রসর হয় না, অগ্রসর হয়। পানির তরঙ্গটা যখন ঢেউ আকারে অগ্রসর হয়, একই সাথে পানির কণাগুলো কিন্তু একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, এভাবে কি তোমার স্পন্দিত হতে থাকে। এই জিনিসটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে কোনো একটা পদ্ধতির মাধ্যমে যদি শুধু একটা তলে নিয়ে আসি, স্পন্দনটাকে কি শুধু একটা তলে এনে দেখায়, তাহলে ওই ঘটনাটাকে আমরা কি বলি, তোমার সমবর্তন। আর বিচ্ছুরণ, বিচ্ছুরণ হলো কোনটা, ধরো সাপোজ ধরো এই যে প্রিজম, প্রিজম তো আমরা সবাই জানি প্রিজমটা কি। প্রিজমের উপর ধরো আমি একটা সাদা আলো ফেললাম, তাহলে কি হয়, এই যে প্রিজমের উপর তুমি একটা সাদা আলো ফেললে, এই প্রিজমের মধ্যে দিয়ে এই সাদা আলো থেকে কি সাতটা বর্ণের সৃষ্টি হয়। তো আমরা জানি যে সাদা আলোর মধ্যে কি সাতটা বর্ণ আছে, তাই না? তাহলে প্রিজমের মধ্যে যদি সাদা আলো ফেলি, তাহলে এখান থেকে কি ওই যে বেনিয়াস, কলা, বেগুনি, নীল, ওগুলো আর কি, ওই সাতটা আলো কি সৃষ্টি হয়। এটা পরে আসবে, আমরা পরবর্তী দেখাবো। এই ঘটনাটাকে বলা হয় কি বিচ্ছুরণ। যাই হোক, তার মানে আলোর তরঙ্গ ধর্ম আছে, কণা ধর্ম আছে, যেগুলো একটু দেখবো। আলোদের তাড়িৎ চুম্বক বর্ণালী, এখানে বলছে কি কোনো পরমাণুতে যদি শক্তি সরবরাহ করা হয়, তাহলে ইলেকট্রন গুলা কি করবে, এক খোলকে শক্তি দিলে এক খোলক থেকে বা এক কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যাবে। আবার কি করলাম, আমি শক্তিটা অপারেশন করলাম, তাহলে কি হলো, ওই উপরের খোলক থেকে আবার কি পূর্বের খোলকে চলে আসবে। যখন চলে আসে তখন সে কিছু শক্তি বিকিরণ করে, এই বিকিরিত এই শক্তিটাই হচ্ছে কি আলো। এটাই ওই তাড়িৎ-চুম্বক বর্ণালীর মাধ্যমে উনি এই জিনিসটা উনি বলছে আর কি। তাহলে এখানে এখানে মনে রাখার বিষয় হচ্ছে কি, মানে আমরা কি বলছি, কোন একটা ইলেকট্রন যদি শক্তি শোষণ করে, তাহলে কি সে এক শক্তি স্তর থেকে বা এক খোলক থেকে লাফ দিয়ে উপরের খোলকে যায়। আবার ওই শক্তিটা যদি আমরা অপসারণ করি, তাহলে সে কি করে, ওই যে আলোটাকে ছেড়ে দেয়, বিকিরণ করে, বিকিরণ করে আবার ওই যে পূর্বের কক্ষপথে কি সে ফিরে আসে। তাহলে কি হয়, এই যে বিকিরণ, বিকিরণ করলো একটা শক্তি, এই শক্তিটা হচ্ছে কি আলো। এটা যখন আমাদের চোখে আসে তখন আমরা দেখতে পাই। এখন এই যে আলো তরঙ্গ বেগ শূন্য মাধ্যমে সাধারণত কত, 3 লক্ষ কিলোমিটার, এই মানটা ওইটা আগে দেখছিলাম, ওই মানটা এটা আর কি, এটা ইয়ে করে দেখবা, এটা মনে রাখবা। তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ক্রম দেখবা, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য কম। যে গামার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তারপরে রঞ্জনের গামাসটা একটু বেশি, অতিবেগুনি একটু বেশি, ভাবে দেখবা কোনটা কার বেশি, ক্রম আকারে দেয়া আছে। যে চুম্বকের তরঙ্গ দৈর্ঘ্য কম, তার কম্পাঙ্ক কি তত বেশি। তরঙ্গ দৈর্ঘ্য কম হইলে কম্পাঙ্ক বেশি, কারণ এটার সাথে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেহেতু গামার কম্পাঙ্ক বেশি, কারণ কি, এই দেখো গামা, ওই জন্য গামা, এই দেখো এই যে গামা, এই গামা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এই যে এরোসিনের এইদিকে গামার তরঙ্গ দৈর্ঘ্য কম, তার মানে কি কম্পাঙ্ক কি হবে, বেশি হবে। আবার এই যে দেখো বেতার, বেতারের এরোসিনের কাপ দিকে ফিরানো, বেতারের দিকে, তার মানে বেতারের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এই যে এখানে এটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের একটা ক্রম, তাহলে বেতারের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে কি বেতারের কম্পাঙ্ক কম, সবচেয়ে কম হবে। এই জিনিসটা বলছে আর কি, মানে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক পরস্পর ব্যস্তানুপাতিক, বিপরীত, একটা কম হলে আরেকটা বেশি হবে, এই কথাগুলো বলছে, তেমন কিছু না। দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো বলতে মানে কত, কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ পর্যন্ত আমরা সহজে দেখতে পাই। এই যে এটা হলো এত, বা আরেকটা মান আছে 370 বা 80 থেকে 700 ন্যানোমিটার বা এরকম একটা মানও থাকে। তো এই মানটা মনে রাখবা। আর এখানে এই টেবিলটা অবশ্যই মনে রাখতে হবে। এখানে তোমার দৃশ্যমান আলোর মধ্যে তোমার
এই জিনিসটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কার? বেগুনি। এই যে বে, নি, আ, স, কলা। বেতে বেনি, বেগুনি, নিতে নীল, বেনি, আসো, আতে আসমানি, শতে সবুজ, আর সহ, কত হলুদ, কলা, কত কমলা, লাত লাল। মানে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম, তার মানে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তারপরে সবচেয়ে বেশি হলো কার? বেগুন, লাল সবচেয়ে বেশি, বেগুনি সবচেয়ে কম। তাহলে এই এই সম্পর্কটা এখানে একটা সম্পর্ক আছে, আমরা আচ্ছা এটা এখানে দেখেন, সামনে দিচ্ছি এটা আমরা দেখবো। এখন দেখে এখানে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রতিসরণ বিচ্যুতি বিক্ষেপণের একটা সম্পর্ক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক তরঙ্গ দৈর্ঘ্যের সাথে। তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি, তার প্রতিসরণ কম, তার বিচ্যুতি কম, তার বিক্ষেপণ কম। আর তরঙ্গ দৈর্ঘ্য যার কম, ওটা তার বেশি। মানে এই প্রতিসরণ বিচ্যুতি বিক্ষেপণের সাথে কি তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক, বিপরীত সম্পর্ক, একটা কম হলে অন্যগুলো বেশি হবে। তার মানে যেহেতু লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে লালের এগুলো কম, প্রতিসরণ কম হবে, বিচ্যুতি কম হবে, বিক্ষেপণ কম হবে। যেহেতু বেগুনির বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে বেগুনির এই যে প্রতিসরণ বিচ্যুতি বিক্ষেপণ এগুলো বেশি হবে। এই জিনিসগুলো আছে এখানে, এই জিনিসগুলো একটু পড়বা। আর এই যে যেহেতু লাল আলো বিক্ষেপণ কম, আবার ধরো বিচ্যুতি কম, বিক্ষেপণ কম, মানে বিক্ষেপণ কম মানে কি? কম ছড়ায়। এই জন্য আমরা লাল তাকে আমরা অনেক দূর থেকে দেখি। এই সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় কি লাল সূর্যটা আমরা স্পষ্ট দেখি, কারণ কি? এর বিক্ষেপণ কম, এটা অত ছড়ায় না, এক জায়গায় থাকে। ওই জন্য আমরা সহজে কি লালটা আমরা দেখতে পাই। কারণ লালের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তখন বিক্ষেপণ কম। বিক্ষেপণ কম মানে কি? বেশি ছড়ায় না। হ্যাঁ, বেশি না যদি ছড়ায় স্পষ্ট থাকে, তাহলে কি ভালোভাবে দেখা যাবে না? ভালোভাবে দেখা যাবে। এই জিনিসগুলো একটু দেখবা। এই যে এখানে আরেকটা রেঞ্জ, এটা 400 থেকে 700 ন্যানোমিটার যে দৃশ্যমান আলো, কত রেঞ্জ আমরা দেখতে পাই। এই জিনিসগুলো দেখবা। এখানে কিছু আলোর প্রতিফলন। প্রতিফলন মানে কি? ধরো কোন একটা ধরো মাধ্যমে তুমি, এই যে বায়ু বা স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে আলো যাওয়ার সময় বাধা পেয়ে যদি কি আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, ধরো এর একটা মাধ্যম। এখন এটা একটা মাধ্যম। এখন ধরো এখানে একটা আলো পড়ছে, আলো পড়ে যদি আবার কি ওই মাধ্যমে এই বরাবর আইসা আবার কি এখানে এসে বাধা পাইছে, বাধা পাই আবার কি এই বরাবর ফেরত গেছে, মানে যে মাধ্যম থেকে আসছে ওই মাধ্যমে কি ফেরত গেছে, এটাকে বলা হয় কি আলোর প্রতিফলন ধর্ম। এরপর দেখো দর্পণ। দর্পণ মানে কি? যে মসৃণ থেকে তলে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। এই যে সাধারণত আমরা যে কাঁচ দর্পণ ইউজ করি, দর্পণের শেষে কি থাকে? রূপা, এই যে রূপা বা মার্কারির প্রলেপ থাকে। এটাকে, এই যে কাঁচের উপর ধাতুর এই যে রূপা বা মার্কারির যে প্রলেপ দেয়, এই বিষয়টাকে কি বলা হয়? লাগান বা সিলভারিং বলা হয়। এই জিনিসগুলো তোমরা দেখবা। এরপর দেখো সমতল দর্পণ। সমতল দর্পণ আমরা সাধারণত এই যে দেখো, এই যে সমতল দর্পণ দিয়ে আমরা কি করি? বস্তুর দূরত্ব যত দর্পণ থেকে বিম দূরত্ব তত হবে। মানে এটা সাধারণত আমরা অনেক সময় ওই যে চেহারা টেহারা দেখার জন্য বা উচ্চতা মাপার জন্য আমরা ইয়ে করতে পারি। তাহলে বস্তুর দূরত্ব যত হবে, দর্পণ হতে বিম্বের দূরত্ব কি তত হবে। মানে পূর্ণভাবে কারো ছবি যদি দেখতে চাও, তাহলে সমতল দর্পণ ব্যবহার করা হয়। আর সমতল দর্পণে পূর্ণবিম্ব দেখতে হলে কি? পূর্ণবিম্ব দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য দর্শকের উচ্চতার কমপক্ষে অর্ধেক হওয়া প্রয়োজন। তার মানে তোমার উচ্চতা হলো 6 ফিট, তাহলে তোমার যদি পুরো ছবি দেখতে চাও, তাহলে দর্পণের দৈর্ঘ্য উচ্চতা মিনিমাম 3 ফিট হতে হবে। মানে তোমার দৈর্ঘ্য উচ্চতা তত, দর্পণটা অর্ধেক হতে হবে যদি তোমার পুরো ছবিটা দেখতে চাও। এই জিনিসগুলো সরল পেরিস্কোপ, এগুলো মনে রাখতে হবে কি এগুলো দিয়ে কি করা হয়, এই জিনিসগুলো আর বেশি কিছু না। এই সরল পেরিস্কোপ দিয়ে আমরা কি করি? সোজা দেখতে এই যন্ত্রগুলো ব্যবহার করা হয়। বা যে ডুবোজাহাজ, এর নাবিকেরা কি পেরিস্কোপের সাহায্যে পানির নিচ থেকে একদম উপরের দিকে দৃশ্যগুলো দেখতে পায়। বীর এড়িয়ে খেলা দেখা, সূত্র সন্ধ্যার গতিবিধি লক্ষ্য করা। মানে তার মানে এগুলো তোমরা যে স্বল্প পেরিস্কোপের ব্যবহার কি, এই ব্যবহারগুলো তো ভালোভাবে দেখতে হবে। এই তারপরে এলে গলীয় দর্পণ। দর্পণ আমরা কি কাজে ব্যবহার করি? সাধারণত এই যে গাড়ির যানবাহনে ব্যবহার করা হয়। তারপরে হলো মোটর গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়। এই জিনিসগুলো মনে রাখবা। অবতল দর্পণ কি হিসেবে ব্যবহার করে? রূপচর্চা, দাড়ি কাটা, ডাক্তাররা চোখ নাক কান গলায়, স্টিমারের সার্চ লাইট। হ্যাঁ, তারপর নবদূর বীক্ষণে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এগুলো একদম খুব ভালোভাবে পড়তে হবে, নোট করে পড়তে হবে কোন দর্পণের কাজ কি। এরপর দেখা একটা জিনিস বিম্ব। বিম্ব মানে কি? ধরো এটা একটা বস্তু, হ্যাঁ। তো যখন দেখো কোনো বিন্দু থেকে যখন নিশ্চিত আলোক রশ্মি প্রতিফলিত বা প্রত্যাশিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, মানে
ধরো প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়। তাহলে আমরা দেখলাম যে ধরো এখান থেকে একটা রশ্মি এদিকে এসে ধরো কোন বিন্দুতে মিলে, এদিকে এসে ধরো প্রতিফলন মানে যে মাধ্যমেরটা ওই মাধ্যমে যাবে, আর প্রতিসরণ মানে কি, যে এই ধরো এই মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে, এই মাধ্যমে যাবে, এটা হলো প্রতিসরণ। প্রতিফলন মানে কি, ধরো এটা একটা, এটা এই একটা যে লম্বা দাগ টানলাম, ধরলাম এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম। তাহলে ধরো এখান থেকে একটা আলো আসলো, আলো এসে এখানে এসে যদি এইদিকে যায়, তাহলে এটা হলো প্রতিফলন। আর যদি এ আইসা এই মাধ্যম থেকে এই মাধ্যমে আসে, তাহলে হলো কি প্রতিসরণ। আর যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, তখন একটু বেঁকে যায়, সোজা যায় না। এখন ধরো আবার ধরলাম, কাহিনী আছে, আবার ধরলাম একটা রশ্মি সরাসরি এ বরাবর আসলো। হ্যাঁ, তার মানে এখান থেকে এটা ধরো তোমার চোখ, এই চোখ থেকে একটা আসলে এইদিকে, একটা আসলে কি এই বরাবর। তাহলে এই যে এখানে, তাহলে দুইটা রশ্মি কোন জায়গায় মিলিত হলো, এই জায়গায়। তাহলে এখান থেকে যদি আমি মেইন বাহুর উপর একটা লম্ব টানি, লম্ব টানলে তাহলে এই যে দূরত্ব, এই যে যেটা, এটাই হলো কি প্রতিবিম্ব। কার প্রতিবিম্ব? এর, এইটুকের প্রতিবিম্ব। এটা যদি আই হয়, এটা যদি আই হয়, তাহলে এটা যদি কে হয়, তাহলে এই কে হচ্ছে এই আই এর প্রতিবিম্ব। এই জিনিসগুলো দেখবা, এগুলো তেমন কিছু না। না বুঝলে সরাসরি প্রশ্ন করলে আমি ইয়ে করবো। প্রতিসরণ তো আমরা একটাকে বলছি যে, এই যে ধরো এই যে একটা মাধ্যম, এখানে মাধ্যম, বা এই যে একটা মাধ্যম, যে একটা অবিলম্ব দিলাম। এখন কোন একটা আলোর রশ্মি এই বরাবর আসে, এই মাধ্যমে এসে যদি এই মাধ্যমে প্রবেশ করে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে, মানে একটু বেঁকে যায়, তখন সেটাকে আমরা বলি প্রতিসরণ বলি। এই প্রতিসরণের কাহিনীগুলো মনে রাখবে, যে নৌকার বইটা বাঁকা দেখা যায়, এই আবি যাবি, এখানে অনেকগুলো কাহিনী আছে, কাহিনীগুলো এগুলো পরীক্ষাতে আসে, এই জিনিসগুলো মনে রাখবা। আর এখানে যখন ধরো এটা একটু অবিলম্ব, এটা বাঁকা হয়েছে, এই লম্বা বরাবর হবে, একদম সোজা হবে আর কি। ধরো এই একটা রশ্মি আপতিত হইল, আছে এখানে আমাদের, হ্যাঁ, বারবার বাঁক হয়ে গেল। ধরো এই একটা রশ্মি এই বরাবর এসে কোন বরাবর আসলো, এদিকে চলে আসলো। তাহলে এই যে এখানে যে অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করলো, এটা হলো আপতন। আর এটুকু হলো প্রতিসরণ। তাহলে এই কোণটাকে আপতন কোণ, এই কোণটাকে বলা হয় কি প্রতিসরণ কোণ, মানে আপতন, এই আপতিত রশ্মি। আর এটাকে বলে প্রতিসরিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি এই অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, এটাকে বলে আপতন কোণ। আর প্রতিসরিত রশ্মি এই অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, সেটাকে বলা হয় কি প্রতিসরণ। তাহলে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাতটাকে বলা হয় প্রতিসরাঙ্ক। আর ক্রান্তি কোণ মানে কি, আলোক রশ্মি ধরো কোন একটা গণমাধ্যম থেকে, যখন ধরো এটা একটা গণমাধ্যম, এটা হলো একটা হালকা মাধ্যম, এই গণমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আপতিত হয়, এমন ভাবে আপতিত হবে। ধরো জিনিসগুলো হলো এরকম, এই রশ্মি এবার আপতিত এভাবে হয়েছে না, তো এটা যত এদিকে আসবে, আরো যত এদিকে যাবে, তত এটা কি বলবো, বাঁকা হবে। যত এদিকে যাবে, তত কি তোমার আরো এই যে এভাবে হইতে যাবে। তার মানে যত এদিকে আসবে, আরো কি এদিকে হতে হবে। মানে মানে সর্বোচ্চ এই যে ওই জানো, যে মানের জন্য প্রতিসরণের মানটা, মানে এ আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণটা কোন দিকে যাবে, এই যে এ বরাবর আসবে। যদি এ বরাবর আসে, তাহলে এ বরাবর আসে মানে কি 90 ডিগ্রি না? এই যে এটা কি একটা সমকোণ না? সমকোণ। মানে এখানে এই আপতন যে বরাবর আপতিত হইলে প্রতিসরিত রশ্মিটা এই বরাবর আসবে, অবিলম্ব বরাবর আসবে, মানে 90 ডিগ্রি বরাবর আসবে, 90 ডিগ্রি বরাবর, এই বরাবর আসবে মানে 90 ডিগ্রি। মানে এখানে যে কোণ আপতিত হইলে প্রতিসরণ কোণটা এই বরাবর আসবে 90 ডিগ্রি, তাহলে ওই কোণটাকে বলা হয় কি ক্রান্তি কোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই যে ক্রান্তি কোণের পরে যদি আরো তোমার ক্রান্তি কোণের চেয়ে যদি তুমি কি আর একটু বড় মান নাও, তাহলে কি করবো, আর এই মাধ্যমে আসবে না। ধরো এই যে আপতিত রশ্মিটা আমি এখানে ইয়ে করলাম, করার পরে ধরো এটুকু হলো আমার ক্রান্তি কোণ, এটুকু হলো আমার ক্রান্তি কোণ। ক্রান্তি কোণের চেয়ে আমি যদি এটাকে আরেকটু বাড়াই, ধরো এটুকু আমার কি ক্রান্তি কোণ, ধরো যা পেয়ে যাবেন, ধরলাম এ বরাবর আসলো। হ্যাঁ, তাহলে এটুকু আমার আপতন রশ্মি, এটা আমার কি না ক্রান্তি কোণ হলো 90 ডিগ্রি। তাহলে এখন যদি কোনো কারণে আমি এই যে ক্রান্তি কোণটা হইলো, এখন এই যে ক্রান্তি কোণটা হইলো, এটাকে যদি আমি আর একটু বাড়াই, ক্রান্তি কোণ হচ্ছে কোনোভাবে আপতন কোণটা আর একটু বাড়ায়, তাহলে এটা কি করবে, আর এই মাধ্যমে আসবে না, এটা ওই মাধ্যমে, যে মাধ্যমে ওই মাধ্যমে ফেরত যাবে। মানে ক্রান্ত কোণ হচ্ছে আর একটু বড় কোণে যদি আমি আপতন করি, রশ্মিটা আপতিত হয়, তাহলে কি হইব, ওই রশ্মিটা প্রতিসরিত হইব না, মানে এই মাধ্যমে আসবে না, কোন মাধ্যমে যাবে, সরাসরি কি আগে যে মাধ্যম থেকে আসছে ওই মাধ্যমে ফেরত যাবে। এটাকে বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কারণ তুমি
সর্বোচ্চ তো 90 ডিগ্রি। 90 ডিগ্রি পরে আর কি হবে? আর 90 ডিগ্রিটাকে তো বলে আমরা ক্রান্তিকোণ বলি। তা এই ক্রান্তিকোণের সাথে যদি পরকোণ আপতিত হয়, তখন এটা কি কি করবে? আগের মাধ্যমে ফেরত যাবে। এখানে একটু আঁকতে সমস্যা, এগুলো বোর্ডে বোঝালে সুবিধা। আচ্ছা, তাহলে এটা ঘটনা হীরক উজ্জ্বল দেখায় কিসের কারণে? এই পুনঃঅভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। আর এই যে কাহিনীগুলো আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে কাহিনীগুলো আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা দেখবা। লেন্স, লেন্স তো বুঝোই, লেন্সের একক কি, ডায়োপ্টার, এগুলো মনে রাখবা। উত্তর লেন্সের ব্যবহার মনে রাখবা, কি কি কাজে ব্যবহার করা হয়। অবতল লেন্সের ব্যবহার গুলো মনে রাখবা, এগুলো আমার দেখানোর কিছু নাই। প্রিজম, আলোর বিচ্ছুরণ তো আগে বলছিলাম, যে কোনো প্রিজমের মধ্যে দিয়ে যদি কোনো একটা সাদা আলো পড়ে, তাহলে এটা তার যে সাতটা রঙে বিশ্লিষ্ট হয়, এই ঘটনাটা করে আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণের মাধ্যমে যে সাতটা আলো পায়, ওটা আমরা আগে শুরুতে দেখছিলাম যে বেনি আসো কলা, যেখানে আছে এগুলা বেনি আসো কলা দ্বারা আমরা এই জিনিসগুলো পাবো। এখানে আরেকটা জিনিস মনে রাখার বিষয়, বর্ণালীর মধ্যে লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম, এটা ওই যে টেবিলের মধ্যে পড়ছিলাম ওখানে। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বিচ্যুতি বিচ্যুতি ওগুলা তোমার কি বিক্ষেপণে আমি যাবে, এগুলা কি সব কম হয়। আর যার হলো তরঙ্গ দৈর্ঘ্য কম, ওগুলা তার কি বেশি হবে, এই জিনিসগুলা দেখবা। হলুদ আলোকে বলা হয় মধ্যরশ্মি। হলুদ আলোকে বলা হয় কি মধ্যরশ্মি। এই জিনিসগুলো দেখবা। কারণ হলুদ আলোর বিচ্যুতি লাল ও বেগুনির মাঝামাঝি বলে একে গড় বিচ্যুতি বলা হয়, এবং মধ্যরশ্মিও কি বলা হয়, এই জিনিসগুলো দেখবা। আর সাদা আলো, কিন্তু সাতটা আলোর সমষ্টি, সাদা সাদা বর্ণটাকে সাতটি বর্ণের সমষ্টি, সাদা আলোটা সাতটা বর্ণের সমষ্টি, এটা দেখছে কি বিজ্ঞানী নিউটন, এটুকু মনে রাখবা। আর রংধনু, রংধনু ওই যে আমরা বলি না রংধনু সৃষ্টি হয়, এই রংধনু সাধারণত সৃষ্টি হয় কি এক পশলা বৃষ্টির পরে। সূর্য যে দিকে উঠে তার বিপরীত পাশে, তার সকালবেলা সূর্য উঠে কোন দিকে? পূর্ব আকাশে। সকালবেলা সূর্য উঠে পূর্ব আকাশে, তাহলে রংধনু হবে কোথায়? যেহেতু সূর্যের বিপরীতে, তার মানে পশ্চিম আকাশে হবে। আবার বিকেল বেলা সূর্য থাকে কোথায়? পশ্চিম আকাশে, তাহলে রংধনু দেখা যাবে কোথায়? পূর্ব আকাশে। এই জিনিসগুলো একটু মনে রাখার বিষয়, বোঝার বিষয়। দেখবা আলোর বিক্ষেপণ তো আমরা আগে বলছি, ধরো কোন একটা কণার উপর যদি একটা তরঙ্গ পড়লো, কোন একটা কণার উপর তরঙ্গ পড়লো, তাহলে ওই কণাটা কি করে? তরঙ্গটাকে সব দিকে ছড়ায় দেয়, এটাকে আলোর বিক্ষেপণ। তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম, বিক্ষেপণ তত বেশি। ওই যে আগে এরকম তো আমরা আগে দেখছি, তরঙ্গ দৈর্ঘ্য সাথে কি বিক্ষেপণ, বিচ্যুতি, এগুলার কি বিচ্ছুরণ, এগুলার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এগুলার হলো সবচেয়ে বড় কথা, এগুলো আসে কি, এগুলো সবগুলার এই যে এক্সাম্পল গুলা, যে কাহিনীগুলো এক্সাম্পল গুলো, এগুলো মনে রাখতে হবে। মৌলিক বর্ণ কোনটা আসল? আসল, হ্যাঁ। তা লাল, সবুজ, কি নীল, এগুলা দেখবা। কোন বর্ণ মিলে কোন বর্ণ হয়, এই জিনিসগুলো দেখবা। এখন একটা আছে পরিপূরক বর্ণ, এগুলো কিছুই নেই, এগুলো আসো না। তারপর পরিপূরক বর্ণ মানে কি? ধরো একটা সাদা আলোতে আমরা জানি যে সাতটা বর্ণ থাকে, এখন কোনো কারণে আমি কি করলাম, একটা বর্ণ সরাই ফেললাম। এখন তাহলে কি ওইটা তার সাদা হবে না? ধরো ওই সাতটা থেকে আমি একটা সরাই ফেললাম, তাহলে ওইটা সাদা হবে? সাদা হবে না। তাহলে এই একটা আর ওই সাতটা, এদেরকে এই একটা আর ওই ছয়টা, এদেরকে আবার একত্রিত করলে আবার সাদা আলো পাওয়া যাবে। তাহলে এই বর্ণগুলা, এই একটা যেটা সরাইলাম সেটা, আর ওই যে ছয়টা, এদেরকে একে অপরের কি পরিপূরক বর্ণ বলা হয়। তাহলে এই জিনিসটা মনে রাখার বিষয়, অত গুরুত্বপূর্ণ না। তবে এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয়, লাল কাঁচকে উত্তপ্ত করলে কি বের হয়? সবুজ বের হয়। সবুজ কাঁচকে উত্তপ্ত করলে কি বের হয়? লাল বের হয়। নীল কাঁচকে বের করলে কি হলুদ বের হয়। হলুদ কাঁচকে উত্তপ্ত করলে নীল বের হয়। এই জিনিসগুলা মনে রাখতে হবে। আলোর শোষণ, আলোর শোষণ আমরা জানি, আলোর শোষণ বলতে কি, ধরো একটা এই সবুজ একটা বস্তুর উপর আমি কি করছি, সবুজ আর লাল আলো ফেলছি, তাহলে কি করবে ও? নিজেরটা গ্রহণ করে না, নিজের বর্ণ গ্রহণ না করে বাকি সব বর্ণ কি সে শোষণ করে নেয়। নিজের বর্ণ, যেমন একটা ধরো আলোর মধ্যে, আলোতে আমরা সবুজ পাতাকে সবুজে দেখি, কেন দেখি? কারণ এই যে আলো, এই যখন এই সবুজ পাতার উপর যখন ওই সাদা আলোটা পড়ে, তখন সাদা আলোর মধ্যে তো সবগুলো বর্ণই আছে। তখন কি করে, এই পাতাটা তার নিজস্ব যেহেতু রং সবুজ, সে ওই জন্য সবুজটা গ্রহণ করে না, বাকি ছয়টা সে গ্রহণ করে করে সবুজটাকে সে প্রতিফলন করে ফিরে দেয়। ফিরে দিলে ওই আলোটা আমাদের চোখে এসে আঘাত করে, ওই কণিকাগুলা, তখন আমরা ওই ওই যে কালারটা ফিরিয়ে দেয়, শোষণ না করে, ওইটা আমরা দেখতে পাই আর কি। এই জন্য তোমার নিজের রং ছাড়া সব রং শোষণ করে, নিজের রংটাকে প্রতিফলিত করে ফিরে দেয়। তাহলে সব, আর যদি সব বস্তুই সব আলোয় শোষণ করে ফেলে, সাতটা সাতটাই শোষণ করে ফেলে, ধরো, তখন এটা কি হবে? তোমার কালো দেখা যাবে। কারণ যেহেতু কোন একটা বস্তু যদি সাতটাই শোষণ করে, তার মানে কি হবে? সব আলো শোষণ করলে ওটা বস্তুটা কালো দেখাবে, এটা মনে রাখতে হবে। সব রঙে আবার, সব রং যদি কোনো বন্ধ হয় কি, তুমি একটা বস্তুর বাইরে একটা আলো ফেললাম, কোনো আলো এসে তার একটা সাদা আলো ফেললাম, কোনো আলো এসে কি করলো না, এই শোষণ করলো না, সব আলো পুরো সাদা, সাতটা আলোই কি সে ফেরত দিল, প্রতিফলন করলো, তখন ওটাকে কি দেখাবে? সাদা দেখাবে। যাই হোক, এই যে কয়েকটা কাহিনী আছে, এই কাহিনীগুলো পড়বা।
এগুলা গুরুত্বপূর্ণ, এগুলো একটু বুঝার কাহিনী। এগুলা তেমন আমার দেখার কিছু নাই। এগুলা, এই কাহিনীগুলো পড়বো। তার মানুষের চোখ কি উভ উত্তল বা দ্বি উত্তল। আর আমাদের চোখে যে আলোক সংবেদী অংশ, যেখানে বিম্ব গঠিত হয় কোথায়, এই যে রেটিনাতে। আমাদের চোখে কিরকম বিম্ব গঠিত হয়, সদ উল্টো ঘর্বিত। আর আমাদের রেটিনা কি করে, রেটিনার উপর যখন আলোটা পড়ে, সে আলোক শক্তিকে কোন শক্তিতে কনভার্ট করে, তড়িৎ শক্তিতে কনভার্ট করে। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা মনে রাখবা। আমাদের চোখের ভিতরে দুই রকম জল আছে, জেলি আছে, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। এগুলো মনে রাখবা। আমাদের চোখে, এখানে ছবিটা একটু ঝাপসা হয়েছে, দুই রকম কোষ আছে, রড কোষ আর একটা হলো কোন কোন কোষ। রড কোষ আমাকে হেল্প করে কোথায়, অন্ধকারে দেখতে। আর কোন কোষ আমাদের হেল্প করে হচ্ছে কি, আলোতে দেখতে। তার মানে দেখবে কিছু প্রাণী আছে মানে রাতের বেলা দেখে, তার মানে কি এদের রড কোষ বেশি। কিছু প্রাণী আছে এই দিনের বেলা দেখতে পায়, তার মানে ওদের কি কোন কোষ বেশি। আমরা দিনের বেলা দেখতে পাই, আমাদের কোন কোষ বেশি। যেমন পেঁচা, পেঁচা সাধারণত দিনে দেখতে পায় না, কিন্তু রাতে দেখতে পায়, কারণ কি ওর রাতে রড কোষ বেশি। আরেকটা জিনিস এখানে মনে আছে, বিড়াল এবং কুকুরের চোখ দেখবা জল জল করে, কারণ কি এদের চোখে ট্যাপেটাম নামক রঞ্জক থাকে। আর আমাদের সামনে ধরো কোনো একটা বস্তুকে এনে সরাই ফেললে, ওই বস্তুর যে স্মৃতিটা আমাদের মস্তিষ্কে কতক্ষণ থাকে, 0.1 সেকেন্ড। মানে ধরো তোমার সামনে তোমার একটা বান্ধবী আসলো, আইসা আসে উকি মেরে চলে গেছে, তাহলে ওর চেহারাটা তোমার মস্তিষ্কে ভাসবে কত সেকেন্ড, 0.1 সেকেন্ড। এটা মনে রাখবো। আর সবুজ হলুদ আলোতে মানুষের দর্শনাবধি সবচেয়ে বেশি, মানে সবচেয়ে ভালো দেখে, সবুজ আর হলুদ। আর লাল বেগুনিতে মানুষের দর্শনাবধি সর্বনিম্ন। আর তুমি স্বাভাবিক ভাবে তোমার চোখকে কতটুকু দেখতে পারবা, 25 সেন্টিমিটার পর্যন্ত। আর আমাদের চোখ, আমাদের মাঝে মধ্যে দেখো না, এই যে আমি নিজে তো চশমা ইউজ করি, মানে দেখতে পাই না ঠিক মতো আর কি। তাহলে কোন দৃষ্টি, আমার যদি দীর্ঘ দৃষ্টি হয়, তার মানে এই দৃষ্টি কিন্তু এ অনুযায়ী, যে ওই যে তুমি কোন জায়গার বস্তু দেখো না সেই অনুযায়ী না। দৃষ্টির নামকরণ করা হয়েছে তুমি কোন জায়গার বস্তু দেখো সেটা অনুযায়ী। নাম হলো দীর্ঘ দৃষ্টি, মানে কি দীর্ঘ মানে দূরে, তার মানে তুমি দূরের বস্তু দেখো। তার মানে কি দেখো না, কাছের বস্তু দেখো না। আবার হ্রস্ব দৃষ্টি মানে কি, হ্রস্ব মানে কাছে, তুমি কাছের বস্তু দেখো কিন্তু দূরের বস্তু দেখো না। তাহলে যা দীর্ঘ দৃষ্টি, দূরের বস্তু দেখো কাছের বস্তু দেখো, উত্তর লেন্স। আর হইলো যে কাছের বস্তু দেখো দূরের বস্তু দেখো না, এটা হলো অবতল লেন্স। আমারটা হলো কি, আমি তোমার কাছেরটা দেখি দূরটা দেখি না, তাহলে আমারটা হলো কি অবতল লেন্স। বিষম দৃষ্টি, ধরো তুমি সেম একটা দূরত্বের বস্তুকে তোমার এই যে ইয়া বরাবর কি বলে, অনুভূমিক এবং উল্লম্ব দুই তলে তুমি সমানভাবে দেখতে পাও না, এই ধরনের দৃষ্টিকে বলা হয় বিষম দৃষ্টি। তাহলে এই ধরনের ত্রুটির জন্য তুমি কোন লেন্স ইউজ করবে, সিলিন্ড্রিক্যাল লেন্স। বর্তমানে এই সিলিন্ড্রিক্যাল লেন্স গুলোর মধ্যে সবচেয়ে কি বলে প্রসিদ্ধ হলো কোনগুলো, টরিকটা। এই টরিকে কি থাকে, সিলিকন হাইড্রোজেল দিয়া এই টরিকটা তৈরি। আর চোখের ছানি এগুলো দেখবা, তোমার চোখের ছানি তো বুঝোই, যে চোখটা যে ঘোলা হয়ে যায়, অস্বচ্ছ হয়ে যায়। হ্যাঁ, এই জিনিসগুলো দেখবা। ক্যামেরা, আমাদের ফটোগ্রাফিতে সংবেদনশীল পর্দা হিসাবে কি ব্যবহার করা হয়, সিলভার হ্যালাইড। সিলভার হ্যালাইড বলতে কোনটা, সিলভার হ্যালাইড বলতে এখানে ব্রোমাইড বা অল্প পরিমাণে সিলভার আয়োডাইডও ব্যবহার করি। এই জিনিসগুলো তোমরা দেখবা। দৃষ্টি সহায়ক যন্ত্র, এই যে চোখ, চোখে কোন ধরনের বিম্ব গঠিত হয়, ক্যামেরাতে কোন ধরনের বিম্ব গঠিত হয়, সরল অনুবীক্ষণ যন্ত্রে কোন ধরনের বিম্ব গঠিত হয়, জটিল অনুবীক্ষণ যন্ত্রে কোন ধরনের বিম্ব গঠিত হয়, এগুলা দেখবা। বাহ, শেষ। তো ঠিক আছে, তাহলে এগুলো দেখবা। আর কোনো প্রশ্ন থাকলে পরে অবশ্যই অবশ্যই কমেন্টও করতে পারো। কমেন্ট করলে আমি পরে ওখানে ওখানে রিপ্লাই দিব, বা যখন সুযোগ হবে রিপ্লাই দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।